আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পল। দর্শক, লেনদেনের সমাপ্তি হয়েছে আজকে, সূচকের উত্থানেই কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে এবং দিনের শেষটা যদি একটু বলি যে টার্নওভারে কিছুটা গতি কমেছে, অর্থাৎ গত কার্যদিবসে যেখানে 1026 কোটি টাকার মতো লেনদেনের পরিমাণ ছিল, সেই জায়গা থেকে কিন্তু আজকে কিছুটা আমরা দেখেছি যে লেনদেনের পরিমাণ একটু কমে গিয়েছে। আজকে আমরা লেনদেনের পরিমাণ দেখেছি 888 কোটি টাকার মতো আমরা প্রায় লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে আজকে। কিন্তু এবং এই জায়গাটাতে আমরা দেখেছি যে দর বাড়ার সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে কোম্পানিগুলোর মধ্যে, এবং ডিএসসি সূচকটি কিন্তু পজিটিভ রয়েছে। আমরা যদি আপনাদেরও একটু দেখিয়ে দেই, ডিএসসির প্রধান সূচকটি কিন্তু দিন শেষে 8 পয়েন্টের মতো পজিটিভ রয়েছে, 5317 পয়েন্টে যা দেখা যাচ্ছে এই সূচকের অবস্থান। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কতটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং কতটি হারিয়েছে সেটা একটু দেখে নিব। আপনারা দেখছেন যে দরবারের সংখ্যা দেখা যাচ্ছে, যদিও দরবারের সংখ্যা আসলে আমার কাছে যে ইনফরমেশন রয়েছে দিন শেষের 179টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, দর হারানোর সংখ্যা সেখানে 167টি এবং অপরিবর্তিত রয়েছে 51টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এবং দিন শেষে টার্নওভার যেটা বলছিলাম যে টার্নওভারের পরিমাণ ছাড়িয়েছে 887 কোটি টাকার কিছুটা বেশি। তো দর্শক, লেনদেনের পরিমাণ কমলেও দিনের শেষটা কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে আজকে সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও তারেক ইব্রাহিমের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। জি, আমরা সাধারণত যদি আমরা পেছনের বছরগুলোর একটু ফিরে যাই, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে এই যে ডিভিডেন্ডের মৌসুম প্লাস হচ্ছে যে এপ্রিলের এই সময়টাতে কিন্তু বাজারটা কিছুটা খারাপ থাকে, কিন্তু এই যে যুদ্ধ পরিস্থিতির এই অবস্থা, তারপরে হচ্ছে এই যেটা আমি বলছিলাম যে এপ্রিল চলছে ডিভিডেন্ড মৌসুম, এই সময়টাতে কিন্তু বাজার আমরা গতিকে বেশ ভালোই দেখতে পাচ্ছি। গত কার্যদিবসে 1026 কোটি টাকা আসলে লেনদেন হয়েছে। এটা কিসের ইঙ্গিত দিচ্ছে বাজার? আমি আসলে যতগুলো ডিসকাশন হয়েছে বা আলোচনা হয়েছে সবগুলোতে কিন্তু আমি আশাবাদ ব্যক্ত করেছি যে নির্বাচিত সরকার এসেছে এবং মার্কেটে যদি একটা প্রেডিক্টিবিলিটি থাকে বাজারের ওভারঅল টার্নওভার বাড়বে। এছাড়াও আরেকটা বড় কারণ হচ্ছে যে গভর্নমেন্ট ব্যাংকিং খাতের যে স্থবিরতা আছে এটা ঠিক করার জন্য একটু লিকুইডিটি সাপ্লাই দিচ্ছে, ফলে রিজার্ভ মানির সাপ্লাই কিন্তু গত মাসে প্রায় 20,000 কোটি টাকা বেড়েছে। মানি মাল্টিপ্লায়ার ইফেক্টে এটার কিন্তু প্রায় 1 লক্ষ কোটি টাকার ইম্প্যাক্ট আছে। সো আমার মনে হয় যে এই লিকুইডিটিটার একটা অংশ কিন্তু আমাদের শেয়ার বাজারেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ঢুকবে। ফলে আমাদের শেয়ার মার্কেট কিন্তু গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে নিচের ভ্যালুয়েশন লেভেলে আছে। এটা মার্কেট যে কোনো পজিটিভ ক্যাটালিস্ট পেলেই এখান থেকে বেড়ে যাবে। তাহলে কি আসলে আপনার বক্তব্য শুনে ওভারঅল মার্কেট পরিস্থিতি পুরোটা দেখে কি আমরা সামনের দিকে একটা পজিটিভ ধারা প্রত্যাশা করতে পারি? আমরা আশা করছি যে পজিটিভ হবে। একমাত্র নেগেটিভ আসলে আমাদের দুর্ভাগ্য যে এটা একটা গ্লোবাল জিওপলিটিক্যাল ইস্যুতে আমরা নেগেটিভে পড়ে গিয়েছি, যেটা আসলে আমাদের লোকাল কান্ট্রি বা আমাদের দেশীয়ভাবে আমাদের আসলে নিয়ন্ত্রণের মধ্যে নেই। কিন্তু এর বাইরে ডোমেস্টিক যদি ম্যাক্রো ধরেন ক্যাপিটাল মার্কেটের জন্য আসলে ওভারঅল সিচুয়েশনটা, যেহেতু একটা দেশে একটা স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে, সেজন্য এটা কিন্তু ক্যাপিটাল মার্কেটের জন্য একটা ভালো একটা জিনিস, পজিটিভ ইন্ডিকেটর। আমরা মনে করি যে গ্লোবাল ইনস্টেবিলিটি সত্ত্বেও আমাদের মার্কেটটা সামনের দিকে একটু ভালো হবে। জি, আরেকটা বিষয় হচ্ছে আমি যদি একটু আপনার সাথে যুক্ত করি যে এই যে পুঁজিবাজার বান্ধব সরকার যাদেরকে আমরা পেয়েছি, তারাও হয়তো এই বাজারের জন্য বেশ পজিটিভ হয়তো হয়ে দাঁড়াবেন সামনে, এবং বেশ কিছু সংস্কারমূলক উদ্যোগের কারণে বাজার হয়তো বিনিয়োগকারীদের আস্থাটাও ফিরে আসবে। একটু অন্য প্রসঙ্গে, এই যে তৃতীয় প্রান্তিকের ইপিএস এর অ্যানাউন্সমেন্ট হয়েছে, আমরা যেটা পেয়েছি যে ইপিএস কিছুটা খারাপ হয়েছে, বা এটার পেছনে আসলে কি কারণ হতে পারে? এটা সাময়িক একটা ধাক্কা নাকি দীর্ঘমেয়াদী কোনো দুর্বলতার একটা ইঙ্গিত ভাবছেন আপনি? এটার মধ্যে আসলে আমরা দুই ভাগ করতে পারি, যে একটা আসলে সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি, গত বছরটা আমরা একটা রিফর্মের মধ্যে দিয়ে গিয়েছি, সো ওভারঅল একটা স্লাগিশনেস ছিল। দ্বিতীয়ত হলো যে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বাড়ার ফলে আমাদেরও কিন্তু জ্বালানির মূল্যকে পুনরায় অ্যাডজাস্ট করতে হয়েছে। গ্যাসের মূল্য প্রায়, যেখানে পার কিউবিক ফিট
12-14 টাকা ছিল, এখন কিন্তু প্রায় 40 টাকার কাছাকাছি শিল্প খাতে গ্যাসের মূল্য রাখা হচ্ছে, বা জ্বালানির বিভিন্ন মূল্য যেটা বা বিদ্যুতের মূল্য এটা বাড়ানো হয়েছে। এর ফলে বিভিন্ন কোম্পানি যাদের উৎপাদনের খরচটা বেড়ে গেছে, ফলে তাদের গ্রস মার্জিন এবং নেট মার্জিনে প্রভাব পড়েছে। আরেকটা আসলে ইম্প্যাক্টটা হলো যে আসলে আমাদের মার্কেটে যেসব কোম্পানি লিস্টেড হয়েছে এদের একটা বড় অংশের গভর্নেন্সের ঘাটতি রয়েছে, এবং আমার মনে হয় যে রেগুলেটর এটা নিয়ে কাজ করতেছে। এটা আমরা দেখলাম যে গত পরশুদিন বোধহয় আমি একটা নিউজ দেখলাম যে 2জন অডিটরকে রেগুলেটর নিষিদ্ধ করেছে। সো আমার মনে হয় যে রেগুলেটর এই সাইডটা নিয়ে কাজ করছে। যদি এই কাজটা কন্টিনিউ থাকে গোয়িং ফরওয়ার্ড, এই ধরনের আর্নিংস ভলাটিলিটি বা আনসার্টেনটি আমাদের মার্কেটে কমে যাবে। অবশ্যই আমাদের বিজনেস রিস্ক থাকবে, যে কোনো পুঁজিবাজারে যে তালিকাভুক্ত কোম্পানিগুলো তারাও একটা ব্যবসা, সো তাদের ব্যবসায়িক রিস্ক থাকবে, বাট গভর্নেন্স রিস্কটা কমে আসবে বলে আশা করছি। তো সেই জায়গাতে আপনার বক্তব্য শুনে যদি আমরা এটাকে সাময়িক ধাক্কাটাই মনে করি, তাহলে কি ধরনের পদক্ষেপ নিলে সেটা ভবিষ্যতে আমরা এই জায়গা থেকে অর্থাৎ কোম্পানিগুলো রিকভারি করতে পারবে? বিজনেস রিস্কটা আসলে কোম্পানিরা নিজস্ব নিজস্ব স্ট্র্যাটেজিতে মিটিগেট করবে। গভর্নেন্স রিস্কটা নিয়ে রেগুলেটর যেটা কাজ করছে, আমার মনে হয় যে এই কাজের ধারাবাহিকতাটা যদি কন্টিনিউ করেন বিনিয়োগকারীরা, তাহলে এই কোম্পানিগুলোর উপর সন্তুষ্ট থাকবে, এই অর্থে যে তারা কিন্তু যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করেন মানে একটা ব্যবসায় বিনিয়োগ করেন, এবং ব্যবসা লাভ লোকসান দুটোই হতে পারে। সেটা তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করে বিনিয়োগকারীরা করবেন। কিন্তু কোম্পানি তার গভর্নেন্স ফেলিওরের কারণে যদি খারাপ করে থাকে, সেটা সেটা আমার মনে হয় যে খতিয়ে দেখার সুযোগ আছে, এবং রেগুলেটর যেটা কাজ করছে আমার মনে হয় যে এটা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, এবং এই কাজটা আমরা আশা করি যে ভবিষ্যতে কন্টিনিউ করবে। তবে আরেকটা বিষয়, এটা একটু মানে আশার আলো আমরা দেখতেই পারি যে ব্যাংকিং সেক্টরের ডিভিডেন্ড প্রকাশ করা হয়েছে, সেখানে বেশ কিছু কোম্পানি যে ডিভিডেন্ড প্রকাশ করেছে সেই জায়গাতে ব্যাংকিং সেক্টরের ডিভিডেন্ডটা কিন্তু আমরা বেশ ভালো দেখছি, তাদের ইপিএসটাও আমরা ভালো দেখছি। এটা কিন্তু নিঃসন্দেহে একটা মানে আশা জাগানি একটা ব্যাপার, যেহেতু এই ব্যাংকিং সেক্টরটা আসলে পুঁজিবাজারের একটা ব্যাকবোন হিসেবে ধরা হয়। এটা নিয়ে আপনি কি বলবেন? গত 10 বছর আগে আর কি 2010 সালের দিকে কিন্তু পুঁজিবাজারে আর্থিক খাতের অংশগ্রহণ ছিল 50% বা তারও বেশি, আহ, এবং গত এক দশকেরও বেশি সময় কিন্তু সেটা নামতে নামতে আমরা সম্ভবত 20%-এর নিচে নেমে এসেছিল ব্যাংকিং এবং আর্থিক খাতের অবদান পুঁজিবাজারে। তো এই ক্ষেত্রে বিভিন্ন ইস্যুস ছিল, গভর্নেন্স ইস্যুস ছিল, এন্ড ম্যাক্রো ইকোনমিক ইস্যুস ছিল। তো এখন কিন্তু ব্যাংকিং ক্ষেত্রের যে খাতের যে রেজাল্টের কথা বলছেন, সেটা কিন্তু দুইটা ভাগে আমরা বিভক্ত করতে পারি। একটা হলো যে যেসব ব্যাংক আসলেই ব্যাংকিং ব্যবসা হিসেবে তাদের ব্যবসাকে কন্টিনিউ করেছে, অর্থাৎ যখন তারা চাইলেও ব্যাংকের ব্যালেন্স শিটে উল্টোপাল্টা কিছু করতে পারতো, বাট যেটা করে নাই, এরকম বেশ কিছু ব্যাংক আছে যারা ব্যবসা হিসেবে ব্যাংকিং করেছে, তারা কিন্তু এখন ইনক্রিমেন্টালি মার্কেট শেয়ার গেইন করতেছে, এবং এই ব্যাংকগুলা ট্রিমেন্ডাস গ্রোথ জেনারেট করতেছে, এবং তারা সেইভাবে শেয়ার হোল্ডারদের রিওয়ার্ডও করছে। সো অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে একদল ব্যাংক যারা ব্যবসা হিসেবে ব্যাংকিং কে কনসিডার করেছে তারা খুবই ভালো করছে, এবং শেয়ার হোল্ডারদেরও ভালো ডিভিডেন্ড দিচ্ছে, এবং অন্যদিকে যারা আসলে ব্যাংকিং ব্যবসাটার দিকে ওইভাবে মনোযোগ দেয় নাই এবং গভর্নেন্স ফেলিওরের মধ্যে ছিল, তাদের জন্য কিন্তু আমরা বিপরীত চিত্র দেখছি। তো ভালোগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে যে গ্রোথ ট্র্যাজেক্টরি আছে, আমার মনে হয় যে তাদের গভর্নেন্স যদি ঠিক থাকে, এই গ্রোথ ট্র্যাজেক্টরি আরো অনেক দিন কন্টিনিউ করবে। কিন্তু এই যে দেখেন, আমরা যেখানে কিছুদিন আগেও দেখেছি খেলাপি ঋণের পরিমাণ 36%, প্রায় 37%-এর মতো, এখনো কিন্তু 30%-এর উপরে আছে এই খেলাপি ঋণের পরিমাণ। আর কিছুদিন আগেও কিন্তু ব্যাংকিং সেক্টরের প্রতি একটা সাধারণ মানুষের একটা বিতৃষ্ণা ছিল, আস্থাহীনতা ছিল। তো সেই জায়গা থেকে এটাকে আমরা ভবিষ্যতে ধরে নিতে পারি যে এই সেক্টরের প্রতি মানুষের একটা আস্থা বাড়ছে। এই সেক্টরের প্রতি যেটা হচ্ছে যে মানুষের আস্থা বাড়ছে ভালো ব্যাংকগুলোর প্রতি, যারা ব্যাংকিং কে ব্যবসা হিসেবে কনসিডার করে এবং গভর্নেন্স মেনটেন করে। কারণ বাংলাদেশ একটা দেশের অর্থনীতি পরিচালনা করতে হলে আপনাকে ব্যাংকিং অবশ্যই প্রয়োজন হবে। সো যেহেতু ব্যাংকিং এর প্রয়োজন অত্যাবশ্যকীয়, সেহেতু কিন্তু আপনার ভালো ব্যাংক যেগুলো আছে তারা কিন্তু আস্তে আস্তে খারাপ ব্যাংকগুলোর থেকে মার্কেট শেয়ার গ্র্যাব করে নিচ্ছে, এবং মার্কেট শেয়ার তাদের যত বাড়তে থাকবে তাদের প্রফিটেবিলিটি বাড়বে,
শেয়ার হোল্ডার, ডিপোজিটার, বিনিয়োগকারী সকলেরই আস্থা বাড়বে এবং রেগুলেটরি সাইডেও তারা রিওয়ার্ডেড হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও তারেক ইব্রাহিমের সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী। সঙ্গেই থাকুন।